53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com। বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আজারবাইজান সরকারের ইরান বিরোধী বক্তব্য ও এতে ইসরায়েলের প্রভাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে করোনাকালে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বেড়ে যাওয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক আলোচনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল চীনা বিমান বাহিনীকে আকাশে মোকাবেলার জন্য ওয়াশিংটনের প্রতি চ্যালেঞ্জ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা, বাংলাদেশে আজ থেকে সকল বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ। এবং গুজরাটের পরে অসম আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াই সফরের আয়োজন করে বাহরাইনের শাসকরা অমোচনীয় কলঙ্কের ভাগিদার হলেন। লাপিদ মানামা ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করবেন বলে কথা চালাচ্ছে, তা উপেক্ষা করে তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করারও সমালোচনা করেন খাতিব জাদে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাহরাইনে দূতাবাস খুললেই ইসরায়েলি কর্তৃপক্ষ বৈধতা পাবে না এবং আল কুদস মুক্ত করার প্রচেষ্টার উপরও কোনো প্রভাব ফেলতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের বাহরাইন সফরের কঠোর সমালোচনা করেছে আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো। তারা বলছে, বাহরাইনের রাজধানী মানামায় দূতাবাস খোলার নামে ইসরায়েল মূলত গুপ্তচর বৃত্তির আস্তানা খুলতে চাইছে। এসব সংগঠন বলছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যেসব আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব শুধু দীর্ঘায়িত হবে। গতকাল বাহরাইনের রাজনৈতিক, মানবাধিকার ও সমাজকর্মীরা ইসরায়েলি মন্ত্রীর সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন প্রচারণা চালিয়েছেন। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রীর এই সফর আরব জাতীয় স্বার্থের বিরুদ্ধে অপরাধ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বের জনগণকে কণ্ঠস্বর উচ্চকিত করার আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরো সদস্য হিজাম আল আসাদ বলেছেন, প্রতিরোধকামী দেশগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা সফল হবে না। চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর উপপ্রধান ওয়াং ওয়েই আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের সঙ্গে মোকাবেলা হবে আকাশে। মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক ক্যান্ডেল গত আগস্ট মাসে বলেছিলেন, চীনের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার কর্মসূচি প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এক্ষেত্রে আমেরিকা গিয়ে আরও উন্নত প্রযুক্তি নিয়ে এগিয়ে থাকতে হবে, যাতে চীন ভয় পায়। ফ্রাঙ্ক ক্যান্ডেলের এই বক্তব্যের জবাবে সেনা কমান্ডার ওয়াং ওয়েই বুধবার ওই বক্তব্য দিয়েছেন।
এর মাঝ দিয়ে মূলত তিনি আমেরিকার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর জুহাইয়ে অনুষ্ঠানরত এয়ার শোতে এই বক্তব্য দিয়েছেন ওয়াং ওয়েই। তিনি বলেন, সম্প্রতি মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে তারা চীনকে ভয় দেখাতে চান। জবাবে আমি বলবো, চীনের নৌবাহিনী জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সক্ষম ও আস্থাশীল এবং বিশ্ব শান্তি রক্ষায় তারা অবদান রেখে চলেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সকল বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার থেকে সকল বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার কেবল অপারেটরগণ দর্শকদের উদ্দেশ্যে দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 2021 সালের 30 সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক কেবল অপারেটরগণ বিজ্ঞাপনযুক্ত বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছে দর্শকদের কাছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 1 অক্টোবর থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। কোনো বিদেশি চ্যানেলে ক্লিন ফিড দেখানো না হলে এবং মন্ত্রণালয়ে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন এবং কেবল অপারেটরসদের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে কেবল লাইনের সম্প্রচারের জন্য টেলিভিশনগুলোর নির্ধারিত ক্রমের ব্যত্যয় হলে বা কোনো কেবল অপারেটর আইন ভঙ্গ করে নিজেরা বিজ্ঞাপন অনুষ্ঠান প্রদর্শন করলে বা আইনের অন্য কোনো ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট চ্যানেল ডাউনলিংকের অনুমতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটরদেরকে এবং কেবল অপারেটরদের ওপরেই আইন ভঙ্গের দায় বর্তাবে। শুক্রবার থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থায় 30 সেপ্টেম্বরের পরে দেশে কোনো অবস্থাতেই ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল চলবে না বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ করা হবে। পরবর্তীতে সারা দেশে কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী আজ দুপুরে হলে প্রবেশ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে, মাত্র 5 দিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে, তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠতে হয়েছে তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 5 অক্টোবর থেকে সব আবাসিক হল খুলে দেয়া হবে। 1 ডোজ টিকা নেয়ার সনদ ও বৈধ কাগজপত্র দেখিয়ে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। শিক্ষার্থীরা বলছেন, মাত্র 5 দিনের জন্য পুরো মাসের ভাড়া টাকা দিতে হবে, তাই অনেকেই মেস ছেড়ে দিয়েছে। এখন হয় বাড়ি ফিরে যেতে হবে, নয়তো রাস্তায় থাকতে হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আমরা হলে উঠেছি। ভারতে সিপিআইএমের পলিট ব্যুরো সদস্যা বৃন্দা কারাত বলেছেন, গুজরাটের পর অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার বানাতে চাইছে বিজেপি আরএসএস। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্যা বৃন্দা কারাত বলেছেন, গুজরাটের পরে অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার করতে চাচ্ছে বিজেপি আরএসএস। গতকাল বৃহস্পতিবার অসমের গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি অসমের দরং জেলায় উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা করে বলেন, আইন, সংবিধান ও মানবাধিকারের উপরে স্টিম রোলার চালাচ্ছে অসমের ডবল ইঞ্জিন সরকার। শুধুমাত্র তারা মুসলিম সম্প্রদায় হওয়ার কারণেই তাদের উপরে নির্মম অত্যাচার চালিয়ে গুলি করে হত্যা করে উচ্ছেদ করেছে বিজেপি সরকার। সম্প্রতি অসমের দরং জেলার ছিপাঝাড়ে এক উচ্ছেদ অভিযানে স্থানীয় মানুষজন রুখে দাঁড়ালে পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন ও শেখ ফরিদ নামে 2 জন নিহত হয়। এ প্রসঙ্গে আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক রেডিও তেহরানকে বলেন, আসামের সমস্যাটাকে চিহ্নিত করা হচ্ছে উচ্ছেদ অভিযান বলে। ঠিক না, বেআইনি জমি
উচ্ছেদ করা। কিন্তু এখানে পরিষ্কার ওখানকার ছোট টিভি চ্যানেলগুলো বলছে যে এই জমিগুলো মুসলিমরা কিনেছেন, তাদের কাছে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, রীতিমতো রেজিস্ট্রেশন করে এই জমিগুলো তাদের নেওয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি উচ্ছেদ করাটা খুব জরুরি হয় যে মন্দির নির্মাণের জন্য, তাহলে সব থেকে বেশি উচ্ছেদ তো অনেকে আসামের বুদ্ধিজীবীরা বলছেন যে কামাখ্যা মন্দিরের চারপাশের জমিতে দখল করা হয়েছে সব থেকে বেশি। তাহলে কামাখ্যা মন্দির ওখানে হচ্ছে না কেন? বৃন্দা কারাতের সঙ্গে অসমের ধলপুর গরুখুটিতে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পাশে দাঁড়াতে যাওয়া সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রকাশ মজুমদার বলেন, গরুখুটিতে অধিকাংশ পরিবার মুসলিম, মাত্র 60টি পরিবার হিন্দু। এই 60টি পরিবারকে কিন্তু উচ্ছেদ করেনি। সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত ধলপুর গরুখুটিতে পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দলের পক্ষ থেকে তাদের হাতে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। উত্তর কোরিয়া এবার নতুন তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ খবর দিয়েছে। কেসিএনএ জানিয়েছে, গতকাল নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। পরমাণু ইস্যুতে যখন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে মারাত্মক টানাপোড়েন চলছে এবং পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় অচল অবস্থা অব্যাহত রয়েছে, তখন পিয়ংইয়ং গত কয়েকদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। গত মঙ্গলবার দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এছাড়া সম্প্রতি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়া কিভাবে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করছে, এসব পরীক্ষার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে উঠছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননের আকাশ থেকে গতকাল ড্রোনটি ভূপাতিত করা হয় এবং এটি লেবাননের ভূখণ্ডের ওপরে পড়ে। হিজবুল্লাহ দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে লেবাননের আল মানার টেলিভিশন জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের ড্রোনটি লেবাননের আকাশসীমায় প্রবেশ করেছিল, কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা যথাযথ অস্ত্র দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 1:55 সময় সেটি ভূপাতিত করে। আল মানার জানিয়েছে, দক্ষিণ লেবাননের তাইয়ের শহরের কাছে মারিয়ামিন উপত্যকার আকাশে ওড়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ড্রোনটি নিয়মিত তৎপরতা চালাচ্ছিল। ঘটনাটি তারা তদন্ত করে দেখছে। সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইয়েফমেভ বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসন ও কার্যকর সমাধানের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল RT বিভাগকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ইয়েফমেভ। সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত সিরিয়া ইস্যুতে ইরানের সঙ্গে তার দেশের দ্বন্দ্বের কথা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সিরিয়ায় ইরান ও রাশিয়ার মধ্যে কিছু সময়ের জন্য দ্বন্দ্বের কথা শোনা গেছে। শত্রুপক্ষ এটি প্রচার করেছে, যারা সিরিয়ায় ইরান ও রাশিয়ার মধ্যে মতভেদ দেখতে আগ্রহী। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজারবাইজান সরকার যখন সরল ও নিশ্চিন্ত মনে আর্মেনিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন বাকু সরকারের এক শ্রেণীর কর্মকর্তারা গণমাধ্যমগুলোতে ইরান বিরোধী প্রচারণায় লিপ্ত। ইরান বিরোধী তৎপরতার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। আজারবাইজান সরকার যখন সরল ও নিশ্চিন্ত মনে আর্মেনিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন বাকু সরকারের এক শ্রেণীর কর্মকর্তারা গণমাধ্যমগুলোতে ইরান বিরোধী প্রচারণায় লিপ্ত।
আজারবাইজানের গণমাধ্যমগুলোর ইরান বিরোধী প্রচারণা থেকে বোঝা যায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আজারবাইজানের সম্পর্কের ব্যাপারে ওই দেশটির ইলহাম আলিয়েভ সরকার ও জনগণের মধ্যে দৃষ্টিভঙ্গিগত বিরাট পার্থক্য রয়েছে। ধারণা করা হচ্ছে আজারবাইজানের কোনো কোনো কর্মকর্তা এবং ওই দেশটিতে বাইরের বিভিন্ন দেশের প্রভাব ইরান বিরোধী তৎপরতায় ভূমিকা রাখছে। জামিয়া দিনিয়া আজারবাইজানের ধর্মীয় নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলু সহ দেশটির অন্যান্য ধর্মীয় ও রাজনৈতিক নেতা মনে করেন সরকারের কোনো কোনো সংবাদ ও রাজনৈতিক মহল তেহরান ও বাকুর মধ্যে রাজনৈতিক উত্তেজনার অজুহাতে আজারবাইজানে ইসলাম আতঙ্ক সৃষ্টির যে চেষ্টা চালাচ্ছে তা একেবারেই অনর্থক। আজারবাইজানের এইসব ব্যক্তিরা টিভি সাক্ষাৎকারে বলেছেন, আজারবাইজানের মুসলিম জনগণ ৭০ বছর ধরে কমিউনিস্ট শাসনের অধীনে থাকলেও তারা নিজেদের ধর্মকে হেফাজত করেছে এবং কোনো শক্তিই তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। ধর্মীয় নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলু ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক হুমকির কথা উল্লেখ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি বাস্তবায়নের কোনো ক্ষমতা ইসরায়েলের নেই। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে নজিরবিহীন ও বিস্ময়করভাবে আজারবাইজানের বাইরের শত্রু হিসেবে আর্মেনিয়ার পরিবর্তে ইরানকে চিহ্নিত করেন। তাই এতে কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে আজারবাইজানের প্রেসিডেন্টের এই বক্তব্যের পেছনে বাকুতে ইসরায়েলি কূটনীতিক ও তাদের সমর্থক কিছু রাজনীতিবিদের ইন্ধন রয়েছে। কিন্তু দেশটির সরকারের এটা জেনে রাখা উচিত যে ইরান বিরোধী অবস্থান নিয়ে তাদের কোনো লাভ হবে না। ইসরায়েল ইরানের উত্তরাঞ্চলীয় আজারবাইজানে বেশ তৎপর রয়েছে এবং ধারণা করা হচ্ছে ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে ঘৃণা ও অপপ্রচার ছড়িয়ে ইসরায়েল আসলে এ অঞ্চলে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ইলহাম আলিয়েভ সরকারের অনুগত কিছু গণমাধ্যম এটা তুলে ধরার চেষ্টা করছে যে তুরস্ক, পাকিস্তান ও ইসরায়েল হচ্ছে আজারবাইজানের মুসলিম জনগণের প্রকৃত বন্ধু। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্যেই বাল্যবিবাহ ও কন্যা শিশু ও নারী ধর্ষণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। জাতীয় কন্যা দিবস পালন উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংস্থার জরিপ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্যেই বাল্যবিবাহ এবং কন্যা শিশু ও নারী ধর্ষণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংস্থার জরিপ প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 মাসে 813 জন নারী ধর্ষণ ও 112 জন কন্যা শিশু যৌন হয়রানির শিকার হয়েছে, আর অপহরণ ও পাচার হয়েছে 140 জন নারী। এছাড়া 2020 সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাল্যবিবাহের শিকার হয়েছে 1253টি কন্যা শিশু। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করে ফোরামের সম্পাদক নাসিমা আক্তার উল্লেখ করেন, 2016 থেকে 2020 সালের অক্টোবর পর্যন্ত সারা দেশে 26,695টি ধর্ষণের মামলা হয়েছে। প্রতি বছর এ মামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক বা সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেন, করোনা ভাইরাস অতিমারিকালে তাদের প্রতি নির্যাতন অনেক বেড়ে গিয়েছে। মহামারীর মধ্যে গত 1.5 বছরে দেশের 9টি জেলায় 7,677টি বাল্যবিবাহের তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাগণ। এই 9টি জেলা হচ্ছে খুলনা, টাঙ্গাইল, নেত্রকোনা, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা ও জামালপুর। এসব জেলার মধ্যে সর্বাধিক 3,000-এর বেশি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে খুলনায়। গত বছরের মার্চ থেকে টানা 1.5 বছর বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
খোলার পর অনেক ছাত্রী স্কুলে নিয়মিত আসছে না বলে নজরে আসে শিক্ষকদের। এরও আগে অনেক ছাত্রী নিয়মিত অ্যাসাইনমেন্টও জমা দিচ্ছিল না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে অষ্টম, নবম ও দশম শ্রেণী পড়ুয়া অনেক ছাত্রীরই এ সময়ে বিয়ে হয়ে গেছে। প্রধানত করোনাকালে আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতাকে বাল্যবিবাহের কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই শিক্ষা কর্মকর্তাগণ। বাল্যবিবাহ প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তারাও দেশে বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গত বুধবার সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিবীক্ষণ, সমন্বয় ও সচেতনতা সৃষ্টি শাখা অনলাইনে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক কর্মশালাতে এমন উদ্বেগের কথা প্রকাশ করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের পর এবারে